আপনি যদি পুরাতন গাড়ি কিনতে চান সৌদি আরব থেকে, তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে? আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি পুরাতন গাড়ি কিনতে চান এবং গাড়ির সম্বন্ধে একেবারেই দক্ষ না হয়ে থাকেন, তাহলে আমি আশা করি এই ভিডিওটি আপনাকে 100% সহায়তা দিবে। এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, যে তথ্যগুলোর ভিত্তিতে আপনি যদি গাড়িটি কিনেন, আপনার কষ্ট অর্জিত টাকা লোকসান হবে না। সৌদি আরবের ভিতরে আমরা অনেকেই কষ্ট করে সঞ্চয়কৃত টাকা দিয়ে একটি গাড়ি কিনতে চাই নিজের শখ পূরণ করার জন্য। গাড়ি কেনাটাও অনেকের কাছে একটা শখিন বিষয়। সেই শখ পূরণ করতে গেলে আমি যে এতগুলো টাকা সেভিং করলাম, আমার টাকাগুলো যাতে লোকসান না হয়, গাড়িটা বিক্রি করে দেওয়ার পরেও যাতে আমি টাকাটা আমার বুঝে পাই। একটা গাড়ি হচ্ছে সম্পদের মতো কাজ করে। আমি গাড়িটা কিনলাম, 1-2 বছর চালাইলাম, আমার ভালো না লাগলো, আবার যাতে বিক্রি করে দিয়ে আমার যে টাকাগুলো সেগুলো আমি উঠায় নিয়ে আসতে পারি, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে গেলে আপনাকে কোন কোন বিষয়গুলো সতর্ক থাকতে হবে, বিস্তারিত এই ভিডিওটি জুড়ে কিন্তু আমি আলোচনা করব। প্রথমে আপনি যদি গাড়ি কিনতে চান, আপনি চেষ্টা করবেন এমন কোনো লোকের মাধ্যম থেকে গাড়ি কেনার যে গাড়িটি বিক্রি করে দেশে চলে যাবে। তাহলে আপনার কি হবে? আপনার অনেক টাকা সেভিং হবে। আপনি যদি গাড়ির মারত থেকে গাড়ি কিনেন, তাহলে কি সে গাড়িতে কোনো সমস্যা থাকবে বা প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে কিনা? প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই। প্রতারণা, কারণ মারতে যে গাড়িগুলো বিক্রি করে তারা কিন্তু চেষ্টা করে যে গাড়িটাকে সলিড করেই কাস্টমারের কাছে বিক্রি করার জন্য। কিন্তু আপনি যখন লোকের মাধ্যমে থেকে কিনবেন, তাহলে আপনার তুলনামূলক মারুতির থেকে অনেক টাকা কম কিনতে পারবেন। যে গাড়িটা আপনার 15,000 টাকা দিয়ে কিনবেন, সেই গাড়িটা আবার মারুতির থেকে 18,000 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। কারণ মারুতির যারা গাড়ি বিক্রি করে তারা কিন্তু এই লোকেদের কাছ থেকে গাড়ি নিয়ে তাদের মারুতি রাখে এবং সেই গাড়িটাই আপনার কাছে বিক্রি করে। তারা একটা মাঝখান থেকে থার্ড পার্টি, একটা দালালের মতো কাজ করে। তো আপনি এই বিষয়টা প্রথমে মাথায় রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি গাড়িটা ক্যাশ কেনার টাকা চেষ্টা করবেন। ক্যাশ যদি না পারেন তাহলে ভিন্ন কথা। যদি পারেন সর্বোচ্চ দাঁড় দানা করে সম্পূর্ণ ক্যাশ কেনার চেষ্টা করবেন। ক্যাশ কিনলে কি হবে? আজকে আপনার গাড়িটা কিনছেন 20,000 রিয়াল, কালকে আপনার 18,000 রিয়াল বিক্রি করে দিতে পারবেন। এই গাড়িটা আপনার সম্পদের মতো কাজ করবে। আপনি এনি টাইম এই গাড়িটা বিক্রি করে আপনার যেই অর্থটা সেটি আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু কিস্তিতে কিনলে এই 20,000 টাকার গাড়িটা আপনাকে 35,000 টাকা দিয়ে কিনতে হবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা মেইন বিষয় হচ্ছে যে, আপনি যখন গাড়িটা কিনবেন অবশ্যই গাড়িটা যাচাই বাছাই করে কিনবেন। আপনি যদি গাড়ির সম্বন্ধে দক্ষ না হয়ে থাকেন, আপনি একজন ড্রাইভার নিয়ে যাবেন যে গাড়ির সম্বন্ধে ভালো অভিজ্ঞতা আছে। কারণ কি, আপনি যখন গাড়িটা কম্পিউটারে চেক করাবেন, কম্পিউটারে কিন্তু সকল প্রবলেম ধরতে পারবে না। কোনো সময় কম্পিউটার আপনাকে 100% রেজাল্ট দিতে পারবে না। কিন্তু একটা ভালো ড্রাইভার যে গাড়ির সম্বন্ধে নলেজ আছে, সে যদি গাড়িটা শুধুমাত্র 10 মিনিট চালায়, তার কিন্তু একটা ধারণা হয়ে যাবে যে গাড়ির ভিতরে কোন কোন সমস্যাগুলো আছে। তাই আপনি অভিজ্ঞ একজন ড্রাইভার এবং সে যাতে গাড়ির মেকানিক্যাল কাজের সম্বন্ধে কিছুটা ধারণা থাকে, এমন লোককে সাথে করে নিয়ে যাবেন। এখন এমন লোক যদি আপনার পরিচিত না থাকে, আপনার অর্থ দিয়ে আশেপাশে যে গাড়ি সম্বন্ধে বুঝে তাকে নিয়ে যাবেন। একটা গাড়ি আপনি 25-30 হাজার রিয়াল, 20,000 রিয়াল দিয়ে কিনবেন, হয়তো আপনি তাকে একদিনের মজুরি দিয়া হইলো নিয়ে গাড়িটা দেখাইয়া চেক করে এই বিষয়টা অবশ্যই করবেন। কারণ আপনি যদি কম্পিউটারের উপরে বসে থাকেন যে আমি গাড়িটা কম্পিউটারে দেখলাম, কম্পিউটারে 100% ওকে আছে, কোনো সমস্যা নাই, কম্পিউটার কোনো সময় আপনার গাড়িটার 100% রেজাল্ট দিতে পারবে না যে গাড়িটার ভালো মন্দ কি, সেটি কম্পিউটারে ধরা পড়বে না। তাই একজন অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যাবেন। আরো কিছু বিষয় মাথায় রাখবেন যে গাড়ি কেনার সময় কাগজপত্র আপডেট আছে কিনা। কাগজপত্র বলতে গেলে সৌদি আরবের ভিতরে কাগজপত্র আপডেট না থাকলে গাড়িটা বিক্রিও করতে পারবে না, এটা একটা প্লাস পয়েন্ট। আরেকটি মেন বিষয় হচ্ছে যে, আপনি যখন গাড়িটা কিনবেন, যতক্ষণ পর্যন্ত গাড়ির নাম আপনার নামে না আসে, সে অ্যাকসেপ্ট না করে, ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ অর্থ কিন্তু আপনি তাকে দিবেন না। কারণ সৌদি আরবের ভিতরে আপনারা জানেন বর্তমানে অসংখ্য লোক কিন্তু প্রতারণার চক্করে পড়তেছে। তাই আপনি চেষ্টা করবেন গাড়িটার নাম ট্রান্সফার সম্পূর্ণ যাতে নিজে নিজে করতে পারেন। এখন বর্তমানে অ্যাপসের প্ল্যাটফর্ম থেকে নিজে নিজে খুব ইজি, মাত্র 5-6 মিনিট লাগায় আপনি কিন্তু গাড়িটার নাম ট্রান্সফার করে নিতে পারবেন। একটা ইন্স্যুরেন্স করবেন, ইন্স্যুরেন্স করে আপনি অ্যাপসের প্ল্যাটফর্ম থেকে কিন্তু গাড়িটা নাম ট্রান্সফার করে নিতে পারবেন। কোনো আহামরি কোনো ঝামেলা না। যদি না পারেন, একটি মুক্তবের দ্বারস্থ হবেন, সেই মুক্তবের মাধ্যমে আপনি কাজটি করাই নেবেন। তারপর হচ্ছে আপনার সম্পূর্ণ অর্থটা পেমেন্ট করবেন। গাড়ির কাগজপত্র কোনগুলো যাচাই করবেন, দেখবেন ইস্তেমারা আছে কিনা, ফাহাজ আছে কিনা, এবং এই দুইটা গাড়ির ইন্স্যুরেন্স তো আপনি যখন করবেন সেটা আপনার নামে তার থাকলো কি না থাকলে কি আপনার ইন্স্যুরেন্স আপনি করে নেবেন। এখন অনেক সময় দেখা যাবে যে আপনার গাড়িটা দাম দর করার পরে সে বলবে যে তাহলে আমাকে ফাহাজের জন্য টাকা দাও বা আমাকে ইস্তেমারার জন্য টাকা দাও, ইস্তেমারাটা আমি করে দিয়ে গাড়িটা বিক্রি করতেছি না। এমন কন্ডিশন আপনার গাড়ি কিনবেন না। কাগজপত্র যাতে আপডেট থাকে, আপনার যাতে নিজ থেকে কোনো কিছু করার না লাগে। এমন অনেক আমি দেখছি যারা গাড়ি কিনছে, আপনার মারুতি গেছে, কেনার পরে আপনার বলে যে ফার্স্ট এক্সপায়ার, তো ফার্স্টটা তুমি করাই নাও তোমার টাকা দিয়ে, আমি নাম ট্রান্সফার করে দিতেছি। এই সমস্ত চুক্তিতে আপনার যাবেন না। ফাহাজ ওকে থাকতে হবে,
একদিনের ডেট থাকুক সমস্যা নাই, 10 দিনের ডেট থাকুক সমস্যা নাই, কিন্তু ভ্যালিড যাতে থাকে। এক্সপায়ার হইলে পরবর্তীতে সে আপনার থেকে টাকা চাইবে, বা সে যদি নিজ ইচ্ছায় করে দেয় আপনার কোনো অসুবিধা নেই যে তুমি করে আমার থেকে টাকা নিয়ে যাও, আমার নাম ট্রান্সফার করে আমার থেকে টাকা নিয়ে যাও, এর আগে আমি তোমাকে 1 টাকা দেবো না। কারণ এই সমস্ত আপনি এগ্রিমেন্টে গেলে দেখা যাইতেছে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, হয় না। তারপরে এই বিষয়টা আপনাকে সতর্কতার জন্য বলা। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, এগুলো আপনি খেয়াল করবেন। আপনি যদি সৌন্দর্যের দিকে লক্ষ্য করেন যে এইদিকে একটু দাগ লেগা রয়েছে, এদিকে একটু সমস্যা আছে, এদিকে একটু বেকাতারা, এগুলোর দিকে লক্ষ্য কম দিলেও চলবে। কারণ কি, গাড়ির মেন জিনিস হচ্ছে আপনার সব দামি জিনিস, ইঞ্জিন, গিয়ারবক্স, এসি, সো ইলেকট্রনিক যেই সিস্টেমটা আছে এইগুলোর দিকে একটু ফোকাস করবেন। হয়তো গাড়িতে একটু দাগ থাকতে পারে, একটু নতুন একটু পুরাতন থাকতে পারে, সেটি আপনি অল্প কিছু টাকা দিয়ে লং করাইলে কিন্তু গাড়িটা আপনার ওকে হয়ে যাবে। আরো কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেমন গাড়িটা আপনি কি কিনতে আসছেন, সেই গাড়িটা আপনার কি কাজের জন্য নিতে আসছেন বা ব্যক্তিগত আপনার শখের উদ্দেশ্যে নিতে আসছেন, তাহলে গাড়িটা কি পরিমাণ তেল খাবে। এবং কিছু গাড়ি আছে যেগুলো আপনি পরবর্তীতে বিক্রি করে দিতে গেলে সেই গাড়িগুলোর ভ্যালু অনেক কম হয়ে যায়। যেমন আপনি যদি সুজুকি গাড়িগুলো নেন, সুজুকি গাড়ি মার্কেটের থেকে বার করলে পরের দিন বিক্রি করলে আপনি অর্ধেক টাকা মূল্য পাইবেন না। কিন্তু আপনি যদি টয়োটা গাড়িগুলো নেন, যেমন এয়ারিস, করোলা, এই গাড়িগুলো নেন, মার্কেট থেকে বের করে আপনার পরবর্তীতে বিক্রি করে দিলেও আপনার মোটামুটি আপনার ন্যায্য মূল্যটা পেয়ে যাবেন। কিন্তু এমন কিছু গাড়ি রয়েছে যেগুলো আপনার কেনার পরে বিক্রি করতে গেলে আপনার এটার কোনো ভ্যালু পাইবেন না। সো এই বিষয়টা কিন্তু মাস্ট আপনাকে মাথায় রাখতে হবে। এই তথ্যগুলো হয়তো আপনি ইউটিউবে সচরাচর সহজভাবে পাইবেন না। আমি আপনাদেরকে নিজ এক্সপিরিয়েন্স থাকে এবং আমি যেহেতু অনেক বছর ধরে এবং কয়েকটি গাড়ি আমি কেনা বেচা করছি, নিজে কিনছি, বিক্রি করছি, আবার কিনছি, সো সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাই কিন্তু আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিতেছি। মাস্ট আপনি চেষ্টা করবেন যে আপনার যে কষ্ট অর্জিত টাকাটা সেটি যাতে বেফেলা না যায়। এনি টাইম আপনার প্রয়োজন নাই গাড়ি আপনি বিক্রি করে দেন। হয়তো 2-4 হাজার টাকা যদি লোকসান হয় অসুবিধা নেই, কারণ 2-4 হাজার টাকা আপনার শখটা পূরণ হয়ে গেছে। 2-4 হাজার টাকা কোনো বিষয় না। কিন্তু এমন যদি দেখা যায় আপনি গাড়িটা কিনছেন 30,000 রিয়াল, আপনার বিক্রি করতে হচ্ছে 15,000 রিয়াল, তাহলে কিন্তু মাঝখান থেকে আপনার অনেকগুলো টাকা লোকসান। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।